বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত। নেত্রকোনা ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু। ভারতের হাই কমিশনারের সাথে মার্কিন বিশেষ দূতের বৈঠক অপ্রত্যাশিত। গণভোটের রায় বাস্তবায়ন না হলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এবং প্রভাবশালীদের মজুত করে রাখা কয়লার স্তূপে বিপন্ন মেঘনা পাড়ের পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা, অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রাষ্ট্রীয় স্থাপনা। চলতি মাসেই ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুপুরে কক্সবাজার আইকনিক রেল স্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ সময় তিনি আরও বলেন, কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেয়া হবে। এছাড়া তিনি বলেন, পুরো দেশ রেল যোগাযোগের আওতায় আনতে সরকার পরিকল্পনা নিয়েছে। এই সরকারের আমলেই পঞ্চগড় থেকে কক্সবাজার, ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজ রেল লাইন বাস্তবায়ন করা হবে। নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা আমরা একটা কর্ড লাইনের চিন্তা ভাবনা করছি। ফিজিবিলিটি স্টাডি চলছে। তাহলে সেই ক্ষেত্রে ওটা হলেও কিন্তু দূরত্ব অনেক কমে যাবে, প্রায় 70 কিলোমিটার দূরত্ব কমে যাবে। সরকারের উদ্দেশ্য রয়েছে কক্সবাজারকে তার টোটাল বাংলাদেশের সাথে একটি যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়ন করা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক অপ্রত্যাশিত, এটি কাম্য নয়, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের একটি স্থানীয় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার ও বিরোধী দলের সাথে, অন্য দেশের সাথে নয়। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কিছু প্রক্রিয়ায় বিরোধী দল উদ্বিগ্ন জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সদিচ্ছার অভাবে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দুপুরে টাঙ্গাইলের কালীহাতিতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মিড ডে মিলের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী বলেন, মিড ডে মিল চালু হয়েছে, এটি নতুন আইডিয়া। প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করলে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথমে প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। পরে ডিগ্রি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা হয়েছে। বিভিন্নভাবে বৃত্তি পদ্ধতিও চালু করেছে সরকার। বন্যার ক্ষতি কমাতে হাওড়াঞ্চলে আগাম জাতের বিরি 118 জাতের ধান অবমুক্ত করা হবে জানিয়েছেন কৃষিমন্ত্রী হাজী ইয়াসিন। দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে এক মত বিনিময় সভায় তিনি এ কথা জানান। বলেন, বিরি 118 জাতের ধান আগে রোপণ করে আগেই তোলা সম্ভব। তাই এই মৌসুমে 30 টন বীজ হাওড়াঞ্চলে সরবরাহ করা হবে, যাতে পরের মৌসুমে যেন বীজের কোনো সংকট না হয়। এছাড়া লবণাক্ততা সহনশীল জাতের ধান উপকূলীয় অঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানান তিনি। ভৈরবের মেঘনা পাড়ের মনোরম পরিবেশ এখন আক্রান্ত কয়লার কালিতে। প্রভাবশালীদের মজুত করে রাখা কয়লার স্তূপে বিপন্ন পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। শুধু তাই নয়, পুরাতন ফেরিঘাট থেকে রেল সেতু পর্যন্ত বিস্তীর্ণ কেপিআই এলাকা জুড়েই এই কয়লার স্তূপের অগ্নিকাণ্ডের ঝুঁকিতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। তবে কয়লা ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। একসময় যেখানে ছিল নদীর নির্মল বাতাস আর সবুজের সমারোহ, সেখানে এখন কয়লার ধূলিকণার রাজত্ব। কিশোরগঞ্জের ভৈরবে পুরাতন ফেরিঘাট থেকে রেল সেতু পর্যন্ত বিস্তীর্ণ কেপিআই এলাকা এখন কয়লার বিষাক্ত কার্বন কণার দখলে।
এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। শুধু স্বাস্থ্য নয়, বিপন্ন হচ্ছে পরিবেশও। ইতোমধ্যে কয়লার দূষণে মরে গেছে সড়ক ও সেতু রক্ষায় রোপণ করা শত শত গাছ। আমাদের ক্লাসে প্রতিনিয়ত ধুলাবালি আসে, আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। আমাদের শিক্ষার্থীরা প্রায় সময় রেসপিরেটরি ডিজিজ, যেটা শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগে ভুগছে, এবং এই কয়লাজনিত কারণে তারা প্রায় সময় আমার কাছে ছুটির জন্য আসে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, শ্রেণীকক্ষে কোনোভাবে অবস্থান করা যায় না। আমরাও যারা ব্যবসা করি আমাদেরও পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই, আমরাও নিরুপায় হয়ে এখানে রাখতেছি। আমি সরকারের কাছে বলবো সুন্দরভাবে আমাদের কয়লা ব্যবসা করার জন্য একটি জায়গা ব্যবস্থা করে দেয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, কয়লার ধূলিকণা নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, এমনকি ক্যান্সারের মতো মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে। কয়লা রাখার ফলে এখানকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। শ্বাসকষ্ট ছাড়াও ধীরে ধীরে এই কয়লার যে কণাগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মানুষের শ্বাসের মাধ্যমে গেলে সিলিকোসিস হতে পারে, অ্যানথ্রাকোসিস হতে পারে। কয়লা ব্যবসায়ীরা জানান, বিকল্প স্থান পেলে ডিপো অন্য জায়গায় সরিয়ে নেবেন। জায়গার সমস্যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিকমতো পরিচালনা করতে পারি না। অনেক সময় নাটালের ভিতরে জায়গার মধ্যে আমাদের কয়লা রাখতে হয়, এতে জনগণের অসুবিধা হয়। আমাদের যে চাহিদা অনুসারে জায়গা না থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য সবসময় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। প্রশাসন জানায়, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যে এটা কি পর্যায়ে লিজ আছে বা লিজ কিভাবে দেওয়া আছে, এটাকে পরিবর্তন করা যায় কিনা, প্রশাসনিকভাবে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা অতি সত্বর নেওয়ার ব্যবস্থা করব। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কয়লার দূষণ রোধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই আশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সেপ্টেম্বরের মধ্যে রংপুর সহ সারা দেশে নির্মিত শিশু হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রংপুর 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফ আহমদ এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সারা দেশের শিশু হাসপাতাল দ্রুত চালু করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়, জনবল নিয়োগের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডাক্তার ওয়াজেদ আলী, সিভিল সার্জন শাহিন সুলতানা সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। পরে রংপুর মা ও শিশু হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন আরিফ আহমদ। যোগদানের পর প্রথম পরিদর্শনে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র দেখতে পান বরিশাল বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার মোহাম্মদ রিফাতুল হায়দার। সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি জরুরি বিভাগ, আউটডোর ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করেন। প্রতিটি রোগীর জন্য বরাদ্দ করা মাংসের পরিমাণও পরিমাপ করেন। এছাড়া হাসপাতালে পরিচ্ছন্নতা পরিদর্শনের পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সেবার মান সম্পর্কে খোঁজ নেন ডাক্তার মোহাম্মদ রিফাতুল হায়দার। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর অবস্থার অবনতি হলে বারবার অনুরোধের পরও সময় মতো অক্সিজেন বা চিকিৎসা দেওয়া হয়নি। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে 5.5 মাস বয়সী ছেলে সাফওয়ানকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন শহরের শোলাকে এলাকার মাছ ব্যবসায়ী মিঠুন মিয়া। শ্বাসকষ্ট সমস্যায় ভুক্তভোগী শিশুটিকে শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সকালে হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যায়। এই সময় দ্রুত অক্সিজেন দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের খোঁজা হয়, কিন্তু তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের। এক পর্যায়ে শিশুটির স্বজন চিৎকার শুরু করলে একজন চিকিৎসক সেখানে আসেন। ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। হাজবার করে গেছে, তারা আয়ে না, বাচ্চার পরে না, এবার চিল্লাপাল্লা লাগাইতেছে না, স্যার একদম আয় না, মোবাইল টিপি করে। আমরা যদি সিস্টারের কাছে যাই, সিস্টারে কুদান মারে, ঝাড়ি মারে, হয়ে যাইতেছে গা, আবার দৌড়ে এই জায়গা গেছি, তারা আমারে দেয় না, আইয়াই না, আপনারা শিখতারুন না। এই নার্সে ডাক্তার মারা গেছে, ওরা যে সুযোগ চিকিৎসা করতো তারা বাচ্চারা মারা যায়। এদিকে এই ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2 কর্মদিবসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবে, এখানে পুরো বিষয়টা খতিয়ে দেখে কি অবস্থা আমাদেরকে একটা রিপোর্ট জমা দিবে।
যার বিরুদ্ধে যেটুকু অভিযোগ সত্যতা পাওয়া যাবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওড়ে নৌকাডুবিতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন। সকালে অরুণ দেবনাথ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, পৌরসভার পাশের মইয়ার হাওর পাড়ের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে ভবানীপুর এলাকার কয়েকজন অংশ নেন। অনুষ্ঠান শেষে রাত ৩টার দিকে তারা নৌকায় বাড়ি ফিরছিলেন। পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ দেবনাথ, অধীর দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন। শনিবার সকালে উদ্ধার অভিযান শুরু হয়। রাইস ব্রান অয়েল রপ্তানিতে অতিরিক্ত শুল্ক আরোপের পর বগুড়া থেকে পণ্য রপ্তানি আয় নেমে এসেছে অর্ধেকে। গেল বছরের প্রথম 6 মাসে 405 কোটি টাকার পণ্য রপ্তানি হলেও এবার তা নেমে এসেছে অর্ধেকে, যার নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। বগুড়ার শীর্ষ রপ্তানি পণ্য রাইস ব্র্যান অয়েল। চালের কুড়া থেকে তৈরি এই ভোজ্য তেল রপ্তানি করে জেলার শিল্প উদ্যোক্তাদের বার্ষিক আয় প্রায় 350 কোটি টাকা, যা জেলার মোট রপ্তানি আয়ের প্রায় 51%। তবে দেশের ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে গত বছর সেপ্টেম্বরে রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে 20% শুল্ক আরোপের পর বগুড়া থেকে পণ্যটির রপ্তানি কমে নেমেছে শূন্যে। ব্যবসায়ীরা বলছেন, এমন সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে শিল্প উদ্যোক্তারা। আমাদের যে অন্যতম যেটা প্রোডাক্ট ছিল রাইস ব্র্যান, এটা আমরা আর পাঠাতে পারছি না। এটা সরকারের বিভিন্ন পলিসির কারণে ইন্ডাস্ট্রিগুলো আমরা আমাদের প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। এই অবস্থায় স্থানীয় অর্থনীতি টিকিয়ে রাখতে রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে জোর অর্থনীতিবিদদের। আর শিল্প উদ্যোক্তাদের দাবি সরকারি বিনিয়োগ সুবিধা বাড়ানো। কাঁচা পাট রপ্তানি বন্ধ হলে বাংলাদেশ থেকে যে ফিনিশ গুডসগুলো হয়, ব্যাগ, সুতা, এই সব কিছুই তখন দেখা যাবে যে কাঁচা পাটের পরিবর্তে এই সব পণ্য বাংলাদেশে উৎপন্ন হয়ে সব রপ্তানি হবে এবং রপ্তানি আয় অনেক বেড়ে যাবে। সরকারকে নার্সিং করতে হবে। এবং আমাদের আরেকটা জিনিস হলো যে আমরা যারা ব্যাংক থেকে লোন নিয়েছি, এটার পার্সেন্টেজ খুব বেশি হয়ে গেছে। আমাদের জন্য এটা সার্ভাইভ করা খুব কঠিন। বগুড়ার রপ্তানি বাণিজ্য বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস বগুড়া চেম্বার অব কমার্সের। যারা রপ্তানিমুখী যারা ব্যবসা করেন বগুড়াতে, আমরা এই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শরণাপন্ন হব। রাইস ব্র্যান অয়েল ছাড়াও বগুড়া থেকে প্রতি বছর প্রায় 300 কোটি টাকার পাটজাত পণ্য রপ্তানি হয়। পাশাপাশি সেচ যন্ত্রপাতি, আলু, সুপারি, চীনামাটির বাসন এবং জুতা তৈরি যন্ত্রাংশের আছে সম্ভাবনাময় বাজার। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। আলু নিয়ে বিপাকে জয়পুরহাটে চাষি ও ব্যবসায়ীরা। হিমাগারের ভাড়ার তুলনায় আলুর দাম কম হওয়ায় গুনতে হচ্ছে লোকসান। কৃষক ও কৃষি বাঁচাতে আলুর ন্যায্য মূল্য বেঁধে দেওয়ার দাবি তাদের। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার আশ্বাস কৃষি বিভাগের। জয়পুরহাটে দামসহ 60 কেজির এক বস্তা আলু হিমাগারের সংরক্ষণে কৃষকের খরচ 1350 টাকা, কিন্তু বর্তমানে সমপরিমাণ আলু বাজারে বিক্রি হচ্ছে 950 টাকায়। ফলে প্রতি বস্তায় সংরক্ষণকারীর ক্ষতি অন্তত 400 টাকা। এবার জয়পুরহাটের 22টি হিমাগারে 2,30,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করেছেন ব্যবসায়ী ও চাষিরা। কিন্তু লাভ তো দূরের কথা, উৎপাদন ব্যয় ওঠাতেই এখন হিমশিম তারা। আশার দ্বারা কোল্ড স্টোরে রাখছি যে 10 টাকা তখন পাবো, তো এখন আসে ভাড়া বস্তা সবকিছু বাদ দিয়ে প্রত্যেক মনে 200 টাকা কম পাচ্ছি। 200 বস্তা বিক্রি করে আসে 950 টাকা করে দাম পাচ্ছি। আমার পার বস্তায় ক্ষতি লোকসান গুনতে হচ্ছে 300 টাকা করে। স্বস্তি নেই পাইকারদেরও। আলু কেনার পর থেকে খুচরা বাজার পর্যন্ত পৌঁছাতে গিয়ে বস্তায় 60 থেকে 70 টাকা লোকসান গুনতে হচ্ছে, এমন দাবি তাদের। হিমাগার খরচা, কেয়ারিং খরচা, লেবার খরচা, বস্তা খরচা বাদ করে এখন পার কেজি আমাদের 5-7 টাকা লোকসান। প্রতি বছর এরকম লস হলে আমাদের মরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। 62 কেজি কিনে মোকামে পাঠায়, ওখানেও আমাদের লস হয়। গাড়িকে 10-15-20 হাজার টাকা লস হয়। সংগ্রহে 4 মাস পরও আলুর দাম না বাড়ায় হতাশ কৃষক ও ব্যবসায়ীরা। কৃষককে ক্ষতির হাত থেকে বাঁচাতে আলুর দাম বৃদ্ধিতে সরকারকে প্রস্তাব দেওয়ার কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উৎপাদন আমাদের এখানে বেশি হয় সবসময় আমাদের চাহিদার তুলনায়। সাপ্লাই যখন বেশি হয় তখন ডিমান্ডটা কমে যাওয়ার কারণে মূলত দামটা পড়ে যায়। সরকারের সাথে আমরা এই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা এভাবে আলাপ করছি, পজিটিভ আমাদেরকে আশ্বাস দিচ্ছেন। জয়পুরহাট জেলায় এবার আলু উৎপাদন হয়েছে প্রায় 9.5 লাখ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।
ফরিদপুরে এবছর মরিচের ভালো ফলন হলেও নষ্ট হয়েছে বৃষ্টিতে। অধিকাংশ মাঠের মরিচ গাছ পচে ও মরে যাওয়ায় দিশেহারা চাষিরা ক্ষতি পুষিয়ে উঠতে চান সরকারি সহায়তা। এবছর মধুখালী উপজেলায় ২৫০০-এর বেশি হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ২৬,০০০ মেট্রিক টন। ফরিদপুরের মধুখালী উপজেলার ফসলের মাঠে কিছুদিন আগেও ছিল সবুজের সমারোহ, কিন্তু অনেক জায়গায় বৈরী আবহাওয়ায় নষ্ট হয়েছে মরিচের ক্ষেত। উপজেলায় নানা কৃষি পণ্য উৎপাদিত হলেও মৌসুমী মরিচ অন্যতম। গ্রীষ্ম ও বর্ষায় মরিচের দাম ভালো মেলায় ঝুঁকি থাকলেও মরিচের চাষ করে থাকেন এখানকার চাষিরা। রায়পুর, জাহাপুর, মেকচামি, দুমাইন ইউনিয়নে মরিচের আবাদ বেশি হয়। এবার ভালো ফলন হলেও বৃষ্টিতে নষ্ট হয়েছে ক্ষেত। এতে লোকসানের মুখে চাষিরা, দাবি সরকারি সহায়তার। অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা প্রচুর মরিচ নিতাম বস্তায় বস্তায়, মন কেমন এখন কেজি কেজি নিবার পারতেছি না। ঘন বৃষ্টির কারণে বেশিরভাগ নিচের জমির ফসল সব মারা গেছে। আমরা সরকারের কাছে আবেদন করতেছি, যারা কৃষিকাজে ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিলে যাতে কৃষক বাঁচতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে, সবাইকে সহায়তা দেয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। প্রায় শতভাগ মরিচ গাছ মারা গিয়েছে, ফলে কৃষকের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করেছি, আমাদের যে সবজি প্রণোদনা ছিল সেখান থেকে একটা অংশ আমরা ক্ষতিগ্রস্ত মরিচ চাষীদের দিয়েছি। গত বছর মধুখালীতে এ সময়ে ২৭০০ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছিল প্রায় ২৬,০০০ মেট্রিক টন মরিচ। এবার ২৭০০ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২৬,০০০ মেট্রিক টন। বৃষ্টিতে ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে রয়েছে শঙ্কা। ডিবিসি নিউজ ডেস্ক। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ চালু এবং গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকরা। দুপুরে রংপুর নগরীর বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ের এই সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। লিখিত বক্তব্যে তারা বলেন, উচ্চ আদালতের রিট মামলার রায়ের পর থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ রয়েছে। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক সংকট সৃষ্টি হয়েছে এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশের সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল প্রকল্প ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। তবে আধুনিক এই সড়কেও নিশ্চিত হয়নি মৌলিক যাত্রী সেবা। মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ মাওয়া প্রান্তে নেই নির্ধারিত বাসস্ট্যান্ড। ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি যাত্রী ছাউনি থাকলেও অনেকটাই ব্যবহার অনুপযোগী। চকচকে সড়ক, ডিভাইডারে সবুজের মাঝে রঙিন ফুলের সমারোহ। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দেখলে প্রাণ জুড়াবে যে কারো। এই সড়কের প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় প্রায় ২০০ কোটি টাকা। তবে এই প্রকল্পেও উপেক্ষিত যাত্রী সেবা। মহাসড়কের গুরুত্বপূর্ণ পদ্মা সেতু পয়েন্টে নেই নির্ধারিত বাস স্ট্যান্ড। মাওয়া চত্বর থেকে ঝুঁকি নিয়ে যানবাহনে ওঠানামা করেন হাজার হাজার যাত্রী। এখানে যদি একটা বসা যায় যাত্রী এইভাবে দাঁড়াই থাকলো, জায়গায় একটা স্ট্যান্ড দিলে যাতে ভালোভাবে মানুষটা উঠে ভালোভাবে যাইতে পারে। আমাদের একটা আবেদন, এখানে কাউন্টার হোক, আমরা সবাই যেন সুন্দরভাবে যাত্রী আমরা করতে পারি। এক্সপ্রেসওয়ের কোথাও রাখা হয়নি বিশ্রামাগার কিংবা শৌচাগার। ১৩টি জায়গায় যাত্রী ছাউনি বসানো হলেও তার কোনো সুফল পাচ্ছে না কেউ। রোদ কিংবা বৃষ্টি কিছু থেকেই যাত্রীদের রক্ষা করতে পারছে না অপরিকল্পিতভাবে তৈরি এসব ছাউনি। বৃষ্টি হলে মানুষ কোন জায়গায় খারাইবো, কোন জায়গায় কি করবো, কিছুই নেই। একটা ওয়াশরুম হলে ভালো হয়, তারপরে একটা ছাউনি দিয়ে দিলে একটু ভালো হয়, একটা বাচ্চা পোচা নিয়ে বসা যায়। ২০২০ সালে এক্সপ্রেসওয়ে উদ্বোধন হলেও এখন পর্যন্ত চালু হয়নি কোনো পাম্প বা ফিলিং স্টেশন। আছে সড়কের নিরাপত্তা নিয়েও নানা অভিযোগ। যদিও নির্ধারিত ডিজাইনেই কাজ সম্পন্ন করা হয়েছে দাবি সড়ক ও জনপথ বিভাগের। আমাদের একটা ডিজাইন অনুযায়ী তো করা সবগুলো আর কি, আর ভবিষ্যতে করার পরিকল্পনা এখন আপাতত নেই। সরকারি পরিকল্পনা করবেন তখন হয়তো করার একটা যেতে পারে আর কি। মহাসড়কটিতে যাত্রীদের জরুরি সেবা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদা না দেয়ায় রাঙামাটি শহরের আসাম বস্তি ব্রাহ্মণটিলা এলাকায় ৮০০ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে সকালে শহরের সিএনজি স্টেশনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়। বক্তারা বলেন, চিহ্নিত ২ জন সন্ত্রাসী পেঁপে বাগান মালিক খলিলুর রহমানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় মধ্যরাতে ৮০০ পেঁপে গাছ কেটে দেয় তারা। এতে বাগান মালিকের প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
48 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। সাপে কামড়ানো প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের সাহারবাটি কমিউনিটি সেন্টারে দুপুরে জনসচেতনতামূলক সভা করেছে স্বাস্থ্য বিভাগ। সভায় বক্তারা বলেন, সাপ কাটার পর অনেকেই এখনো ওঝা, কবিরাজ বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর করেন। এতে মূল্যবান সময় নষ্ট হয় এবং রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে। সাপে কাটার পর আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা। হাত বা পায়ে শক্ত করে বাঁধা, ক্ষত কেটে রক্ত বের করা কিংবা বিষ চুষে বের করার মতো ভুল পদ্ধতি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। মানচিত্রের আঁকাবাঁকা রেখা একসময় কেড়ে নিয়েছিল হাজারো মানুষের নাগরিক অধিকার। দুই দেশের মধ্যে থেকেও কোনো দেশের নাগরিকত্ব ছিল না তাদের, মিলত না শিক্ষা, স্বাস্থ্য বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। সেই বঞ্চনার অবসান ঘটে 2015 সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে। ওই ঘটনার এক যুগের পদার্পণে ছিটমহলগুলো আজ উন্নয়নের নতুন জনপদ। তবে নানা অবকাঠামো গড়ে উঠলেও হয়নি কর্মসংস্থানের একসময় এই সুযোগ। ভূখণ্ড ছিল মানচিত্রের জটিল ধাঁধার প্রতীক, কেননা দেশের ভেতরেই ছিল আরেকটি বিচ্ছিন্ন ভূখণ্ড। ছিল না রাষ্ট্রীয় পরিচয় আর মৌলিক অধিকার। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি ছিটমহলের বাসিন্দারা বছরের পর বছর কাটিয়েছেন রাষ্ট্রহীন জীবন। কিন্তু 2015 সালের 31 জুলাই মধ্যরাতে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে অবসান ঘটে এই জটিলতার। পঞ্চগড়ের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় 36টি বিলুপ্ত ছিটমহল। 11 বছর পেরিয়ে 12 বছরে বদলে গেছে এসব জনপদের চিত্র। আয়তন ও জনসংখ্যার দিক থেকে অন্যতম গারাতি ছিটমহল। একসময় অবহেলা, অনিশ্চয়তা আর বঞ্চনা থাকলেও এখন সেখানে লেগেছে উন্নয়নের ছোঁয়া। সিট বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছি। এখন আগে বিচার পাইতো না, এখন বিচার পাচ্ছে। প্রায় সব সড়কই এখন পাকা, পৌঁছে গেছে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। গড়ে উঠেছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিক। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসছেন স্থানীয়রা। সরকারের যে অভূতপূর্ব উন্নয়ন, এই উন্নয়নে সরকারের শতভাগ সফলতা এখানে নিশ্চিত হয়েছে। কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না, এখন অনেক সুন্দর চিকিৎসার ব্যবস্থা হয়েছে। তবে নানা অর্জনের মাঝেও রয়েছে বেশ কিছু অপূর্ণতাও। তরুণদের দক্ষতা উন্নয়নে নির্মিত ডিজিটাল সেন্টার ও পোস্ট অফিস দীর্ঘদিন ধরেই অচল। এইগুলো যেহেতু এখন আমাদের দেশের অংশ, আমাদের ভূখণ্ডের অংশ, সরকার যথাযথ উদ্যোগ নিয়ে সেসব এলাকার জনগণকে মূলধারায় ফিরিয়ে নিয়ে আসার পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে কুড়িগ্রামের বিলুপ্ত 12 ছিটমহলে নানা অবকাঠামো গড়ে উঠলেও কর্মসংস্থানের সুযোগ বাড়েনি। একমাত্র আয়ের উৎস কৃষিতেও নেওয়া হয়নি যুগোপযোগী পদক্ষেপ। পুষ্টিকর খাদ্য, মানসম্মত খাদ্য যে আমরা পাওয়ার আশা ছিল, সেটি আজ পর্যন্ত আমরা পাইনি। যতটুকু আশা করছি ততটুকু আমরা সরকারের কাছ থেকে পাইনি। ছিটমহল বিনিময়ের দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার পাশাপাশি মৌলিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করবে, এমন প্রত্যাশা ওই সময়ের আন্দোলনে জড়িত নেতাদের। একটি ইউনিয়ন হওয়ার কথা, সেদিকে ঘোষণা না দেওয়ার কারণেই এখানে মানুষের মাঝে একটা শূন্যতা, যে কবে ইউনিয়নটি হবে এটি আমরা পাবো বলে আমাদের সকলের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস। অবকাঠামো উন্নয়ন সহ নানা বিষয়ে সহায়তার কথা জানান জেলা পরিষদ প্রশাসক। ইতিমধ্যে আমি জেলা পরিষদের পক্ষ থেকে ছিটমহলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, সেগুলি কিভাবে উন্নয়ন করা যায় এবং মানুষকে সুযোগ সুবিধা দেওয়া যায়। বিড়ম্বনার নানা স্মৃতি অতীত হলেও দেশের সার্বিক উন্নয়নের ধারায় তাদের জীবনমান পরিবর্তনেও সরকার কাজ করবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম মহানগরের 25 বছর মেয়াদী নতুন মাস্টার প্ল্যানের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর জনমত গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল থেকে। এই কার্যক্রম চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চেয়ারম্যান প্রকৌশলী বিলায়েত হোসেন। তিনি বলেন, নগরীর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করতে নাগরিকদের মতামত, আপত্তি ও সুপারিশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। 2025 থেকে 2050 সাল পর্যন্ত 25 বছর মেয়াদী এই মহাপরিকল্পনায় ভূমি ব্যবহার, যোগাযোগ, জলাবদ্ধতা, পরিবেশ, আবাসন ও নগর ব্যবস্থাপনার সমন্বিত পরিকল্পনা রাখা হয়েছে। পাশাপাশি আনোয়ারা, রাউজান, হাটহাজারী, পটিয়া ও সীতাকুণ্ডকে পরিকল্পনা এলাকার অন্তর্ভুক্ত করে পরিকল্পিত স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে। আগামী 60 দিন নাগরিকরা সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে খসড়া মাস্টার প্ল্যান পর্যালোচনা করে মতামত, আপত্তি ও সুপারিশ জমা দিতে পারবেন। পত্রিকায় আপনাদের
পঞ্চগড়ের সীমান্তবর্তী জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন। দিনব্যাপী আটোয়ারী উপজেলার ধামরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে 18 বিজিবির ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে তারা। মেডিকেল ক্যাম্পেইনে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত প্রায় 500 দুস্থ হতদরিদ্র নারী, পুরুষ এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সকালে 9টি অনুষদের 2 সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে মতিনুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন ভার্চুয়ালি যুক্ত হয়ে নবীন শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও জ্ঞান চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, শহীদদের স্মরণে নীরবতা পালন এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হাজার হাজার কিলোমিটার দূরের দেশ নেদারল্যান্ডস, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, তবুও মানবতার টানে ছুটে এসেছেন বাংলাদেশের পঞ্চগড়ে। নিজের অর্থে দেশে এসে শুধু অর্থ সহায়তাই নয়, কাঁধে ইট আর বালু তুলে প্রতিবন্ধী ও কুষ্ঠরোগে আক্রান্তদের জন্য গড়ে তুলছেন একটি স্বপ্নের ঠিকানা। ইট, বালু আর সিমেন্টের ভেতরেই যেন ফুটে উঠেছে মানবতার এক অনন্য গল্প। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধাইধাইপাড়ায় প্রতিবন্ধী মানুষের জন্য নতুন কার্যালয় নির্মাণে শ্রম দিচ্ছেন নেদারল্যান্ডসের ওয়ার্ল্ড সার্ভেন্টসের সদস্যরা। 29 জনের এই দলের কেউ শিক্ষক, কেউ ব্যাংকার, আবার কেউ শিক্ষার্থী। কিন্তু এখানে তাদের পরিচয় একটাই, সবাই মানবতার ফেরিওয়ালা। সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় শ্রমিকদের সঙ্গে সমানতালে শ্রম দিচ্ছেন তারা। এখানকার মানুষের মন অনেক উদার। আমরা স্থানীয় সংস্থাগুলোর সাথে সমন্বয় করে অসহায় মানুষগুলোর উন্নত জীবনের জন্য চেষ্টা করছি। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা তৈরি করছে এই স্থাপনা, যা চালু হলে প্রতিবন্ধী ও কুষ্ঠমুক্ত মানুষের পুনর্বাসন এবং প্রশিক্ষণ পাবে নতুন গতি, এমন আশা সংশ্লিষ্টদের। তারা আমাদেরকে যেভাবে মূল্যটা দিল এবং আমাদের সাথে তারা মিশুকভাবে কাজ করলো, এটা নিয়ে আমরা খুব খুশি। যে টাকাটা দিচ্ছে ওইটা টাকা দিয়ে ওরা নিজেরাই আমাদের সাথে কাজ করতেছে। তারা যে এই নিজেরা কাজ করে এই প্রতিবন্ধীদের সহায়তায় তাদের অধিকার আদায়ে সচেষ্ট হচ্ছে তারা, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। বিদেশি স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগে সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তাও ছড়িয়ে দিতে উদাহরণ হিসেবে কাজ করবে, বলছেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা প্রতিবন্ধীদেরকে মনে করি যে বোঝা, ওনারা কিন্তু বাইরের দেশ কিন্তু সেটাকে সম্পদ হয় এবং ওনাদের এই মন মানসিকতা আমাদের মধ্যেও এখন সম্প্রসারণ হচ্ছে। আমরাও কিন্তু প্রতিবন্ধী যারা আছে তাদেরকে এখন প্রতিবন্ধী না বলে আমরা বলি যে বিশেষ ক্ষমতা সম্পন্ন বা গুণ সম্পন্ন মানুষ, এরকমই আমরা আখ্যায়িত করার চেষ্টা করছি। সুবিধাবঞ্চিত মানুষের সেবায় সমাজের সব শ্রেণীকে এগিয়ে আসার আহ্বান তার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।